এখানে কি করছিস তুই? হঠাৎ পেছনে থেকে ভেসে আসা কণ্ঠে রোহান প্রায় লাফিয়ে উঠল। মেহেদীর সামনে বেশ বিব্রত বোধ করল বৃষ্টির সঙ্গে কথা বলতে। যতই বন্ধু কিংবা ক্লাসমেট হোক, আদতে ওরা কাজিন ভাইয়ের সামনে বোনকে প্রপোজ করাটা বড্ড বেমানান লাগে। হ্যাঁ, প্রপোজ। সেই স্কুলে থাকতে কতবার মেহেদীর কাছে বলেছে সে বৃষ্টিকে পছন্দ করে। মেহেদী সাহায্য করেনি তাকে। এবার সে নিজের সরাসরি জানাবে নিজের অনুভূতির কথা। পাশে দাঁড়িয়ে থাকা বৃষ্টি চুপ, কিন্তু তার চোখে সামান্য অনমনীয়তা। ততক্ষণে সামনে এসে দাঁড়িয়েছে মেহেদী। গম্ভীর চোখ, ঠোঁট চেপে ধরা, চেহারায় চেপে রাখা রাগ। সে রোহানের দিকে তাকাতেই রোহান বিড়বিড় করে বলল, আমি ওই, চলে যাই বৃষ্টি, আবার পরে কথা হবে। বলেই দ্রুত পেছনের দিকে হাঁটা দিল সে। মেহেদী তাকে একবারও থামাল না, শুধু বৃষ্টির দিকে তাকিয়ে বলল, এখানে দাঁড়িয়ে আছিস কেন তুই? মেহেদীর গলা ঠান্ডা, কিন্তু তাতে জমাট রাগের সুর লুকিয়ে। ওদের সম্পর্কটা আগের মতো স্বাভাবিক না হলেও এখন অনেকটাই সহনীয়। একে অপরকে এড়িয়ে চলে, চোখে চোখ না পড়লেই যেন বাঁচে, তবু প্রয়োজনে একটা শব্দের বিনিময় হয়। মেহেদী প্রথমে তাকালো বৃষ্টির দিকে, তারপর ধীরে ঘুরে রোহানের দিকে। মুহূর্তেই বুঝে ফেলল এখানে তার উপস্থিতির কারণ কি হতে পারে। তার চোখের ভাষা কঠিন হয়ে উঠেছিল, ঠোঁট আটসাট। কিছু বলবে ঠিক সেই সময় রোহান নিজেই পিছু হাঁটে সরে যায়। বৃষ্টি তখনও দাঁড়িয়ে। সে না নড়ল, না চোখ সরাল। চোখে একরাশ দৃঢ়তা, গলায় অনভিপ্রেত শান্ত স্বর। দরকার ছিল, তাই দাঁড়িয়েছিলাম। ওই ছ্যাঁচড়োটার সাথে চিপায় চাপায় কিসের দরকার তোর? চিপায় চাপায়? বৃষ্টি এবার কপাল কুঁচকে তাকাল। তারা মোটেও চিপায় চাপায় ঢোকেনি। ক্যান্টিনের পাশেই একটা ঝাউ গাছ, নিরিবিলি পরিবেশ, তাই সেখানে দাঁড়িয়েছে। তারা যে একাই রয়েছে তাও নয়, আশেপাশে বেশ ছাত্র ছাত্রীদের আনাগোনা রয়েছে। বৃষ্টি ছোট ছোট চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, তুই কি আমাকে ফলো করিস নাকি? আর চিপায় চিপায় বলতে চাসটা কি? চোখে কি আজকাল বেশি দেখিস? এটা কলেজ ক্যাম্পাস, কোনো চিপা নয়। কপাল কুঁচকে বলে উঠল বৃষ্টি। মেহেদী বিরক্ত হল, আজকাল বৃষ্টির সঙ্গে আর সহজে কথা বলা যায় না। আগে একটা ধমক দিলেই কুকড়ে যেত, আর এখন যেন নিজেকে মানুষই মনে করে। তার চোখে মুখে স্পষ্ট অবজ্ঞা, যেন মেহেদীর কথায় আর কোনো প্রভাব নেই। বৃষ্টির জবাব শুনে শুনে কান গরম হয়ে গেছে তার। মেহেদীর চোখ সরু হল, গলা চড়া করে একই সুরে বলল, কি কথা বলছিলি ওর সাথে? তুই কে? তোর কাছে কেন বলবো? তুই জানিস না কে আমি? মেহেদীর কণ্ঠে হালকা ফিসফিসে রাগ। না, সোজাসাপটা জবাব দিল বৃষ্টি। মেহেদী বিরক্ত হয়ে ধমকের সুরে বলল, কানের নিচে দুইটা মারলে ঠিক মনে পড়ে যাবে, বেয়াদব। মেহেদীর শক্ত ধমক খেয়ে বৃষ্টি কেঁপে উঠল। তবুও মুখবিবর স্বাভাবিক, চোখে চোখ রেখে গম্ভীর গলায় বলল, শোন মেহেদী, ভাইয়ের দাপট বাসায় দেখাস, এটা কলেজ। এখানে আমি কার সঙ্গে কথা বলবো, কোথায় বসবো, সেটা নিশ্চয়ই তুই ঠিক করে দিবি না। নিজের সীমার মধ্যে থাক, আর অকারণে আমাকে বিরক্ত করিস না। মেহেদী বৃষ্টির কথার চোখ ছোট ছোট করে বলল, ও তাই বুঝি, ডানা গজিয়েছে? বেশ তো, আজই চাচির কাছে গিয়ে বলবো তার আদরের মেয়ে কলেজে কিভাবে ছেলেদের সঙ্গে চিপায় চিপায় গিয়ে চিপকে থাকে। যা চাচির চামচা, গিয়ে বলিস। বলেই হনহনিয়ে চলে গেল সে। মেহেদী স্থির দাঁড়িয়ে রইল, সে চামচা? মেহেদীর চোয়াল শক্ত, ঠোঁট চাপা, চোখে নিঃশব্দ বিস্ফোরণ। বৃষ্টি এসে ধপ করে বসে পড়ে ক্যান্টিনের বেঞ্চে। বিন্দু, রুহি আগে থেকেই বসা। দুজনেই চুপচাপ, মূলত ওদের দৃষ্টি এতক্ষণ মেহেদী এবং বৃষ্টির পানেই ছিল। ওদের কথাবার্তা সম্পূর্ণ না শুনলেও ওরা ঝগড়া করেছে ঢের বুঝতে পারছে। সামনে কিছু পানির বোতল আর কোল্ড ড্রিঙ্কস পড়ে আছে। বৃষ্টির মুখ দেখে বোঝাই যায় সে রেগে আছে, চোখ লালচে, ঠোঁট শক্ত। রুহি হালকা টিটকারি মেশানো কণ্ঠে বলে, কি হলো বৃষ্টি? ক্যান্টিনে ঢোকার সময়ে মনে হচ্ছিল পেছনে কেউ বোমা ফেলেছে। বৃষ্টি মুখে কিছু বলল না, শুধু বোতল খুলে পানি খেল। বিন্দু একটু নরম সুরে বলল, ঝগড়া শেষ? তোরা পারিসও বটে। দিন ফুরাতে না ফুরাতেই কেউ না কেউ কারো উপর চটে বসিস। বৃষ্টি ওদের কথা এড়িয়ে গেল, ঠোঁটে হালকা হাসির রেখা টেনে বলল, আমাকে রেখেই সব খেয়ে ফেললি। বিন্দু উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, বস, আমি কিছু নিয়ে আসি তোদের জন্য। বিন্দু পেছনে ফিরতেই মেহেদীর কণ্ঠ ভেসে আসে, আমি এনে দিচ্ছি। ক্যান্টিনটা ভীষণ গমগমে,
টেবিলগুলো বেশিরভাগই ভরা, হালকা কোলাহলের মাঝে একটা টেবিলে চুপচাপ বসে আছে 3 রমণী। তারা যেন নিজেদের ভেতরেই ডুবে আছে। কিছুক্ষণ পর মেহেদি ফিরে আসে ট্রেতে করে অনেক খাবার নিয়ে। বিন্দুর পছন্দমতো সিঙ্গারা, বোরহানি আর ছোট এক প্যাকেট চকোলেট এনে বিন্দুর সামনে রাখে। বিন্দু কিছু বলেনি, চায়নি কিছু, তবুও মেহেদি জানে ওর স্বাদ কোনটায় লুকিয়ে। মেহেদি ওর সামনে রেখে নিজে চুপচাপ বসে পড়ে। বসার আগে অবশ্য বাকিদের খাবার দিতে ভোলে না। তার মুখে নেই কথা, চোখে নেই কোনো দাবি, শুধু একটা অভ্যস্ত ভরসার জায়গা হয়ে বসে আছে সে। বিন্দু কাঁধ ঝাঁকিয়ে একটু অবাক হয়ে তাকায় খাবারের দিকে, তারপর মুচকি হাসে, খুব ছোট্ট সেই হাসি। মেহেদির চোখে সেই হাসি একটা দীর্ঘ শ্বাস হয়ে জমে থাকে। তার দৃষ্টিটা বিন্দুর দিকে যায় না, যেন যেতে নেই। তবু মাঝেমধ্যে চুপি চুপি দেখে ফেলে সে, বিন্দু সিঙ্গারার এক কোনা কামড় বসাচ্ছে, কিংবা কপালের চুলটা কান পেছনে সরিয়ে নিচ্ছে। মেহেদির হৃদয়ের গভীরে গুমরে ওঠে অস্ফুট এক ভাবনা। তোর কোনো চাহিদা আমার কাছে অচেনা না। আমি তোকে জানি, ভালোবাসি, অথচ কখনো তোর ভাষায় আসিনি। বাইরের কোলাহল যেন খুব দূরের কোনো শহরের আওয়াজ। এই মুহূর্তে, সেই টেবিলের ওপর রাখা খাবারের ট্রের আশেপাশে, একটা নীরব ভালোবাসা নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। শুধু একতরফা, খুব গোপন, শুধুই মেহেদির। বৃষ্টির চোখও যায় মেহেদির দিকে, চুপচাপ ফোন ঘাটছে, চোখে আগের সেই আগুনের দহন নেই। বৃষ্টি চোখ সরিয়ে নেয়, মনে মনে অনেক কিছু বলার ইচ্ছে হলেও সে বলে না। শুধু তার চেহারায় এক অদ্ভুত অনুরণন, রাগ, অপমান, কিন্তু কোথাও যেন কিছু একটা হেঁটে বেড়াচ্ছে। কলেজ ছুটি পড়েছে, ক্যাম্পাসের চারপাশে ছেলেমেয়েদের কোলাহল, গল্প, হেসে উঠা আর একঝাঁক পাখির মতো উড়ে যাওয়া মুহূর্তের মাঝে 3 জন মেয়ে, রুহি, বিন্দু আর বৃষ্টি ধীরে ধীরে মূল গেটের দিকে এগিয়ে যাচ্ছে। রুহি বিন্দু বৃষ্টি টুকটাক আলাপ চলমান হাঁটছে, মেহেদি একেবারে চুপ। চোখে ক্লান্তি, মুখে নির্লিপ্ততা, যেন ভিতরে ঝড় চলছে, তবুও সে ছায়ার মতো হাঁটছে। গেটের বাইরে রুহি বিন্দুর জন্য থাকা বড় কালো মার্সিডিজ গাড়িটা দাঁড়িয়ে আছে। ড্রাইভার দরজা খুলে দাঁড়িয়ে, রুহি চুপচাপ উঠে বসল। বিন্দু আগে একবার পেছনে তাকিয়ে দেখে, বৃষ্টি এখনও নিচু মুখে হাঁটছে, একা। স্কুলে সেই যাত্রাপথ আর এখনকার ভিতরে অনেক পার্থক্য। এখন আর বৃষ্টি মেহেদির সঙ্গে বাইকে আসা যাওয়া করে না, নিজেই একা যাতায়াত করে। মেহেদির অবশ্য এতে কিছুই আসে যায় না। বিন্দু আরও খেয়াল করেছে সেই গ্রামের বাড়ি থেকেই মেহেদি তার থেকে দূরে দূরে থাকছে। কথাবার্তা খুবই কম বলে, গোপনে দীর্ঘ শ্বাস ছাড়ল বিন্দু। ওদের সাথে যেটা হয়েছে তাতে ওদের এই আচরণ অস্বাভাবিক কিছু নয়। এমনটা তো না হলেও পারত, একটা সুন্দর বন্ধুত্ব সম্পর্ক অচিরেই কেমন নষ্ট হয়ে গেল। বৃষ্টি আমাদের সঙ্গে আয়, তোকে পৌঁছে দিয়ে আসব। বিন্দুর ডাকে বৃষ্টি থামল, 2 পা এগিয়ে এসে গাড়ির সামনে দাঁড়িয়ে বলল, না, আমি একাই যেতে পারব, তোদের উল্টো পথে যাবার দরকার নেই। বিন্দু কিছু বলতে যাচ্ছিল, মুহূর্তেই রাস্তার উল্টো পাশ থেকে মেহেদির বাইক এসে দাঁড়াল। হেলমেট খুলে নরম কণ্ঠে বলল, চল, উঠো। বৃষ্টি থামল না, একবার তাকালোও না তার দিকে। একটানা হেঁটে গেল বাইকের পাশ ঘেঁষে। মেহেদি দাঁড়িয়ে রইল, চোখে ছায়া, কণ্ঠে নির্বাক্তা। সে চুপচাপ তার হেলমেট হাতে ধরে, তাকিয়ে রইল বৃষ্টির পেছনের গমনপথে। তারপর সেও চলে গেল। বিন্দু চুপচাপ জানালার বাইরে তাকিয়ে দেখল সবটা। গাড়িটা চলতে শুরু করল, আর পেছনে, ফুটপাতে, একটা নীরব অপেক্ষা, আর একটা অবহেলিত ইচ্ছে, পাশাপাশি হাঁটতে হাঁটতে আবার হারিয়ে গেল। রাঙামাটির গভীর সীমান্তবর্তী দুর্গম এলাকা। সময় রাত 3:17। চারপাশে গা ছমছমে নৈশব্দ। কালো আকাশে বিদ্যুৎ ঝলকানি, মাঝে মাঝেই অন্ধকার ছিঁড়ে আলো ছড়াচ্ছে। ঘন পাহাড়ি বাতাসে কাঁপন ধরিয়ে হেলিকপ্টারের বিকট শব্দ ফাটিয়ে দিচ্ছে পাহাড়ি নিস্তব্ধতা। একটি কালো রঙের মিলিটারি হেলিকপ্টার ধীরে ধীরে নামছে পাথর গাদা আর মাটি দিয়ে তৈরি সাময়িক হেলিপ্যাডে। নিচে দাঁড়িয়ে থাকা কয়েকজন রেইনো স্পেশাল ইউনিটের কমান্ডো। চোখে হেলমেট, হাতে রাইফেল, তবে চোখে মুখে স্পষ্ট কিছুটা উদ্বেগ, আর তার চেয়েও বেশি আনুগত্যের ছাপ। হেলিকপ্টারের দরজা খুলতেই তীব্র বাতাস ছিটকে আসে। ধোঁয়ার ভেতর দিয়ে একটা ছায়া এগিয়ে আসে। সে অর্ণ। তার আবির্ভাব যেন এক প্রকার বিস্ফোরণ। কালো অপস ইউনিফর্মে মোড়ানো পরিণত শরীর, বুকজোড়া জুড়ে বুলেটপ্রুফ ট্যাকটিক্যাল ভেস্ট, গলায় এনক্রিপ্টেড নেক কমিউনিকেটর, আর কানে সংযুক্ত ট্যাকটিক্যাল কমিউনিকেশন এয়ারপিস,
যা দিয়ে সে মুহূর্তে তার ইউনিটের সবার সঙ্গে সংযুক্ত। কোমরে ঝোলানো সার্ভাইভাল ড্যাগার, আর বা পাশে কাঁধে স্লিং করা M4A1 রাইফেল, লোডেড। চোখে কালো সানগ্লাস। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই চশমার ওপার থেকেও যেন চোখ দুটো বারুদের মতো জ্বলে ওঠে। ধোঁয়া আর আলো আধারির মাঝে দাঁড়িয়ে থাকা অন্য যেন এক যান্ত্রিক রক্তমাংসের দেবতা। সামনে দাঁড়ানো অফিসাররা স্যালুট ঠুকল একযোগে। একজন বলল, মিশন কোড ব্ল্যাক, স্যার। 3 নম্বর LST পয়েন্টে অবজারভার ইনফিল্ট্রেশন। অর্ণ এক পলক নিচের ম্যাপ স্ক্যান করে নিল ডিভাইসে। ঠোঁটের কোণে হালকা এক সুর যেন খেলে গেল, এক ধরনের অস্বস্তিকর আত্মবিশ্বাস। অবজার্ভ না, ক্লিন করো। আমি সামনে যাচ্ছি। তার কণ্ঠ ধীর, কিন্তু সেই শব্দ যেন বরফের মতো ধারালো। তার কণ্ঠের সঙ্গে সঙ্গে কানে বাজতে থাকে কমান্ড ফিড। ডেল্টা-1 রেডি। ঘোস্ট ইউনিট ইন পজিশন। নাইট ভিশন অন। অর্ণ এক ঝটকায় চশমা খুলে কোমরে গুজে নেয়। চোখে পড়ে নাইট ভিশন লেন্স। তারপর নিঃশব্দে সামনে এগিয়ে যায় পাহাড়ি আধারের দিকে। পিছনে থাকা ইউনিট সদস্যরা এক এক করে তার পেছনে ছায়ার মতো মিশে যেতে থাকে। আকাশে আবারও বিদ্যুৎ চমকে ওঠে। এবং পাহাড় চিরে শুরু হয় এক ভয়ঙ্কর অপারেশন, কোডনেম BLACKVEIL। রাঙামাটির দক্ষিণ সীমান্ত, বাঘাইছড়ি থেকে 25 কিলোমিটার ভেতরে, পাহাড়ের গায়ে গড়া এক পরিত্যক্ত মন্দিরের নিচে গোপন সুড়ঙ্গ একটা ভয়ঙ্কর, রক্তাক্ত, কনফিডেন্সে ঠাসা অভিযান। এক আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান চক্রের মূল ঘাঁটি গুড়িয়ে দেওয়া। 2 অপহৃত 2জন ইন্টেলিজেন্স অফিসারকে উদ্ধার। 3 একটি বিশেষ কন্টেইনার, অর্কিড ব্ল্যাক, নিরাপদে উদ্ধার। অর্ণ একটি মোবাইল ট্র্যাকিং ইউনিটের সামনে দাঁড়িয়ে। কাঁধে ভর করে একটা। চারপাশে চুপচাপ, শুধু স্ক্রিনে চলছে স্যাটেলাইট ফিড। সে গম্ভীর গলায় বলল, এই চক্রটা ঠিক অস্ত্র চোরাচালানকারী না। এদের ফান্ড আসে মধ্যপ্রাচ্যের এক নিষিদ্ধ সন্ত্রাস সংগঠন থেকে। এই জায়গাটা ওদের ফিনিশিং সেন্টার। এখানে অস্ত্র ঢোকে না, এখান থেকে অস্ত্র বের হয়। সাদি নিচু গলায় বলে, কিছু অনুমান করতে পারছিস ভেতরে কয়জন অস্ত্রধারী? অর্ণ পুনরায় বলে, 25-30 জন তো হবেই। কিন্তু ওরা সেনা না, রাক্ষস। কেউ ধরা পড়লে ফিরবে না। ভেতরে 2 জন স্পাই আটকে আছে, একজন নিখোঁজের 48 ঘণ্টা হয়েছে। আর এই জায়গায় ঢুকলেই তুমি বাইরের পৃথিবীর সঙ্গে বিচ্ছিন্ন। মারিদ নিঃশব্দে নিজের গ্লক চেক করে নেয়। অর্ণ তাদের দিকে ঘুরে তাকায়। আমরা ঢুকব 3টা পথে। সাদি, তুমি দক্ষিণের ক্লিফ ট্রেইল ধরে যাবে। মারিদ, তুমি মন্দিরের পশ্চিম পাথরের সুড়ঙ্গ। আমি সামনে থেকে ঢুকব। কেউ কারো সঙ্গে যোগাযোগ হারালে ধরে নিবে, সে আর নেই। ভুল করলে মরবে না, আমরা মরব। বুঝেছ? হঠাৎ হেডসেটে আওয়াজ আসে। ওয়াকিটকি বার্তা। রেড হক ডিটেক্টেড। টার্গেট মুভিং টুয়ার্ডস ইস্টার্ন বাঙ্কার। হস্টেজ অ্যালাইভ, বাট নট ফর লং। সবাই প্রস্তুত হল, অর্ণ পুনরায় বলে। ঘড়ি ধরো। সময় 45 মিনিট। আমি চাই না কোনো মরদেহ ফিরুক, আমার দলের কিংবা ওদের। সবকিছুর শেষ টুনাইট। এই কথা বলার সময় অর্ণর চোয়াল শক্ত হয়ে ওঠে, ঘাড়ের শিরা দপদপ করে ওঠে। সানগ্লাসের নিচে চাপা চোখ দুটো যেন বিদ্ধ করছে মারিদের। সবাই মাথা নাড়ে। অর্ণর চোখে জ্বলে ওঠে এক তীব্র আগুন। অ্যাকশান। 3টি দিক থেকে তারা চুপি চুপি ঢুকে পড়ে। চারদিকে গাছের ফাঁকে জোনাকি, মাঝে মাঝে দূর পাহাড়ের শিয়ালের ডাকা। ভেতরে ঢুকতেই চারদিকে বিস্ফোরক ট্র্যাপ, ট্রিপওয়ার, থার্মাল সেন্সর। অর্ণ তার নাইট ভিশন গগলসে চোখ লাগিয়ে এগোতে থাকে। সাদি একটি পাহাড়ি ঝোপের আড়াল থেকে 2জন সশস্ত্র পাহারাদারকে নিঃশব্দে ছুরি চালিয়ে শেষ করে। মারিদ বিপরীত দিক থেকে দৌড়ে এসে টাওয়ারের গার্ডকে গলা চেপে মাটিতে ফেলে। অর্ণ ততক্ষণে মূল ঘাঁটির সামনে পৌঁছে গেছে। ভেতর থেকে ভেসে আসছে একটা মাটির নিচের জেনারেটরের শব্দ, মাঝে মাঝে করা গলায় আরবি উচ্চারণ। সে হাত ইশারায় সংকেত দেয়, গো। তখনই বিস্ফোরণ। সাদির পথের কাছে পুঁতে রাখা ল্যান্ডমাইন অল্পের জন্য মিস হলেও শব্দ ছড়িয়ে পড়ে। চারদিক আলোয় ঝলসে ওঠে। গুলি চলতে শুরু করে। আগুন, ধোঁয়া, মানুষের চিৎকার, কন্টেইনারের গায়ে রক্তের ছিটা। অর্ণ তার এলএমজি দিয়ে সামনে থাকা একদল পাহারাদারকে ঝাঁঝরা করে ফেলে। মারিদ একপাশে কভার নিয়ে গুলি চালাচ্ছে। হঠাৎ করেই একটা বুলেট ছুটে এসে সাদি আহত হয়, কাঁধে গুলি লাগে, তবু দাঁতে দাঁত চেপে সে ড্রোন ফিডে লক্ষ্য নির্ধারণ করে দিয়ে যাচ্ছে। অর্ণ ভেতরে ঢুকে এক বিশাল কন্টেইনারের সামনে এসে দাঁড়ায়। অর্কিড ব্ল্যাক। কন্টেইনার খুলতেই সে দেখে, ভেতরে একজোড়া চোখ তাকিয়ে আছে,
বেঁচে থাকা সেই স্পাই। অর্ণ তাকে টেনে নিয়ে বেরোতে গিয়ে দেখে পেছনেই দাঁড়িয়ে আছে শত্রু দলের লিডার, এক মুখোশধারী বিদেশি অস্ত্র ব্যবসায়ী। মুখোমুখি এক হাতাহাতি, রক্তাক্ত, বর্বর। শেষ পর্যন্ত অর্ণই ছুরি গুজে দেয় তার গলায়। অর্ণর গায়ে রক্ত, এক হাতে আহত সাদিকে ধরে নিয়ে হেলিপ্যাডের দিকে হাঁটছে। পেছনে আগুনে জ্বলছে বাংকার। সবার চোখে বিস্ময়, মুখে নিশ্চুপ শ্রদ্ধা। শেষ অর্ণ হেলিকপ্টারে উঠে যায়। সানগ্লাসে প্রতিফলিত হয় পোড়া বাংকারের আলো। সময়টা সন্ধ্যা। রান্নাঘরের দরজায় পা রাখতেই বুকের ভেতরটা যেন কেমন করে উঠল বিন্দুর। অনেক দিন পর, অনেক না বলা কথা, অনেক পুঞ্জীভূত স্মৃতি যেন মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বহুদিন ধরে ঝুমা অপার সঙ্গে রান্নাঘরে হাতে হাত মিলানো হয় না। আজ হঠাৎ ইচ্ছে হলো এক কাপ চা বানাবার। না নিজের জন্য, না কারো জন্য, যিনি প্রতিদিন মাগরিবের নামাজ শেষে আদা চা খেয়ে তারপর ঘরে যান, সাজ্জাদ রেজা। চা কেটলিতে আদা কুচি দিয়ে নাড়তে নাড়তে একরকম অস্থির লাগছিল। একটা ভয়, একটা সংকোচ, একটা টান, যেটা না রক্তের, না সম্পূর্ণ দূরত্বের। চায়ের ট্রে হাতে করে সে পা রাখে বারান্দায়। সাদা পাঞ্জাবি পরা সাজ্জাদ রেজা নামাজ শেষে নরম কাঠের চেয়ারে বসে আছেন, সামনে খোলা বারান্দা। নিঃশব্দ সন্ধ্যায় তার মুখটায় এক ধরনের প্রশান্তি, যেন অভ্যস্ত হয়ে গেছেন একাকিত্বে। বিন্দু ধীরে কাছে গিয়ে ট্রেটা বাড়িয়ে দেয়। চা এনেছি। আদা চা আপনি পছন্দ করেন, তাই ভেবেছিলাম। সাজ্জাদ রেজা চমকে তাকালেন, যেন বহুদিন পরে এই স্বরের প্রতীক্ষা ফুরালো আজ। মেয়েটা এখন আর আগের মতো মন খুলে কথা বলে না। শেখ বাড়িতে তার হাসির সুর আর শোনা যায় না। নিঃশব্দ আর সম্বরণে ঢাকা পড়ে আছে তার সারল্য। ভদ্রলোক জানেন, অর্ণই সেই কারণ, যার জন্য বিন্দু নিজেকে এভাবে গুটিয়ে নিয়েছে। তিনি স্নেহের গলায় বললেন, আম্মুর মনে আছে আমার কথা? বিন্দু চোখ নামিয়ে ফেলে, অপরাধ বোধ জেগে ওঠে। সাজ্জাদ রেজা কাপে চুমুক দেন। একটা দীর্ঘ নিস্তব্ধতা। তারপর খুব আস্তে বলেন, আপনার হাসিটা সন্ধ্যাবেলায় এক কাপ চায়ের মতোই অভ্যেসে জড়িয়ে গিয়েছিল। হঠাৎ করে সেটা হারিয়ে যাওয়াটা চোখে লাগে খুব। বিন্দু এবারও কিছু বলতে পারল না। ভদ্রলোক নম্র গলায় বললেন, বসুন আম্মু। বিন্দু চুপচাপ সামনের চেয়ারে বসে। সাজ্জাদ রেজা ফের বলে, অর্ণ কি রাতেই চলে গিয়েছিল, নাকি সকালে গিয়েছে? বিন্দু থমকে যায়। সাজ্জাদ রেজার কথায় বুকের ভেতর কেমন ধক করে ওঠে তার। অর্ণ এসেছিল, তিনি জানেন। মেয়েটির ঠোঁট কাঁপে, চোখ নামিয়ে ফেলে মাটির দিকে। কি বলবে সে, কিভাবে মুখ তুলবে? ইস, কি লজ্জা! এমনিতেই গত রাতের অর্ণর আচরণ, সেই চোখে চোখ রাখা, সেই চুপচাপ স্পর্শ। মুহূর্তগুলো এখনও বুক ধুকপুক করছে বিন্দুর। অভিমান, লজ্জা আর অজানা এক ব্যাকুলতা মিশে আছে তার শ্বাসে। তার ওপর যদি এখন সবাই জেনে যায় যে রাতে অর্ণর সাথেই ছিল, মাটিতে মিশে যাবে সে লজ্জায়। ততক্ষণে চুপচাপ পেছনে এসে দাঁড়িয়েছে রুহি আর মীরা। মীরা এক পলক তাকায় বিন্দুর দিকে, লজ্জায় রাঙা হয়ে থাকা মুখটায় জড়ানো একরাশ অপ্রস্তুত কোমলতা। মায়ের হৃদয় ঠিক সেই জায়গাটুকু কেঁপে ওঠে। গতরাত অর্ণ ছিল এখানে। আর কিছু জানার বাকি রইল না তার। ভদ্রমহিলা নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলেন, চুপিসারে, যেন নিজের কাছেই অপরাধী। সাজ্জাদ রেজার কথা কানে যায় রুহির। ভ্রু কুঁচকে অবাক হয়ে বলে ওঠে, কেন ভাইয়া এসেছিল নাকি? সাজ্জাদ রেজা নীরব রইলেন। শুধু গতকাল নয়, 3 দিন ধরে সে টের পাচ্ছে অর্ণ গভীর রাতে বাসায় আসে। সে বিষয়টি বুঝেও না বুঝার ভান করে, তাদের স্বামী স্ত্রীর ব্যাপার তারাই বুঝবে। তিনি মেয়ের কথায় উত্তর না দিয়ে অবশেষে তিনি গম্ভীর গলায় বলেন, আমরা কি খুব খারাপ আম্মু? একেবারেই ক্ষমার অযোগ্য? বিন্দু চমকে উঠে মাথা তোলে, তড়িঘড়ি করে বলে, ছি ছি, এসব আপনি কি বলছেন? সারাদিন মাঠে ময়দানে পরিশ্রম করে, ঘুম খাওয়া ভুলে আমার ছেলে সেই দূরের জাফলং থেকে ছুটে আসে। এই 6-7 ঘণ্টার দীর্ঘ পথ পাড়ি দেয় কেবল আপনার জন্য। আপনাকে আঁকড়ে ধরে বাঁচতে চায় সে। তাকে কি এভাবে ফেলে রাখা যায়? বলুন তো, এমন কাউকে কি অস্বীকার করা যায়, যে আপনার জন্য পুরোটা জীবন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে? সাজ্জাদ রেজার কণ্ঠে কোনো অভিযোগ ছিল না, ছিল না অনুরোধও, যেন এক গহীন বিষাদের মতো শুধু একটি পিতার আরতি। বিন্দু পুনরায় চমকে উঠল। অর্ণ প্রতিদিন এই বিপদসংকুল পথ পাড়ি দিয়ে আসে তার জন্য। বিন্দুর মুখের অবাধ্য অঙ্গগুলি আর স্থির রইল না। সে জানত অর্ণ আসত, কিন্তু প্রতিদিন, এই দুর্ভেদ্য রুটিনের ভেতর থেকেও।
হঠাৎ কোথায় যেন একটা খারাপ লাগা চেপে বসে বুকের ওপর। চোখের কোণ গরম হয়ে ওঠে। কেন জানি বুকের ভেতরটা অদ্ভুতভাবে কাঁপে। অর্ণ, যার মুখে সব সময় রাগ, ধমক, কঠোরতা এক প্রকার দখলদারিত্ব। তবু এতদিন ধরে বিন্দু তার চোখ এড়িয়ে গেছে, অস্বীকার করে এসেছে, নিজেকে শাসন করেছে শুধুই আত্মরক্ষার জন্য। অথচ আজ সাজ্জাদ রেজার কথায় মনে হলো সে নিজেই কি একটু বেশিই কঠোর হয়ে পড়েনি। তার বুকের গভীরে কিছু একটা কেঁপে ওঠে, ভেতরটা হঠাৎ করে শূন্য শূন্য লাগে। না, সে অর্ণকে ক্ষমা করেনি, কিন্তু এই অজানা অস্থিরতা, বুকের ভেতর টান, চোখের কোণে জমে থাকা জল, এগুলো কি অভিমান, অনুশোচনা? বিন্দু জানে না। সে শুধু জানে, এখন অর্ণের মুখটা মনে পড়ছে, ক্লান্ত, ধূসর চোখে তাকিয়ে আছে তার দিকে। বিন্দু নিজের অস্থিরতা উপেক্ষা করে কাঁপা কাঁপা গলায় বলল, আপনার ছেলে যা করেছে, সেটা কি ক্ষমার যোগ্য? সে তো অন্যায় করেনি, পাপ করেছে। সাজ্জাদ রেজা এবার হেসে ফেলেন একটু, গলায় কেমন এক অপার্থিব প্রশ্রয়। ও আপনাকে জোর করে বিয়ে করেছে, সেটা ভুল, কিন্তু পাপ করেনি আম্মু। রুহি অবাক হয়ে বলে, এটা তুমি কি বলছো পাপা? এই সম্পর্কই তো ভুল, ওরা সৎ ভাইবোন, এটা হারাম। তাহলে ভাইয়া আমার ফুলের সাথে অন্যায় করেনি কিভাবে? সাজ্জাদ রেজা নীরবতা ভেঙে ধীরে ধীরে বলেন, না মামুনি, এটা হারাম নয়। তুমি না জেনে এমন কিছু বলছো, যা শরীয়তের চোখে সত্য নয়। বিন্দু চমকে উঠে, মানে? সাজ্জাদ রেজা কোমল কিন্তু দৃঢ় কণ্ঠে, অর্ণ আমার আগের স্ত্রীর সন্তান, আর বিন্দু মীরার আগের ঘরের মেয়ে। তারা কখনো একসাথে বড় হয়নি, এমনকি এক ছাদের নিচেও বড় সময় কাটায়নি। তাদের মাঝে কোনো রক্তের সম্পর্ক নেই, শুধু একটা সামাজিক পরিচয় আছে, যেটা পরিস্থিতি সৃষ্টি করেছে, সম্পর্ক নয়। তাই সমাজ যা ভাবে ভাবুক, আমি তো অন্তত জানি এই সম্পর্কটায় কোনো নিষেধ নেই, কোনো অস্বাভাবিকতা নেই। রুহি চুপচাপ শুনছিল, এবার সে বলল, তাহলে ওরা সৎ ভাইবোন হলেও তো সমাজ? মীরা চোখের কোণে জল, তিনি অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছেন, মেয়ে সারা জীবন তার কাছে চোখের সামনে থাকবে, এর চাইতে শান্তির আর কি আছে। অর্ণকে জামাই হিসেবে না মানলেও বিয়েটা তিনি মেনে নিয়েছেন। সে এবার আত্মবিশ্বাসী গলায় বলে, সমাজ যদি অজ্ঞ হয়, তাহলে সেটা আমাদের অপরাধ নয়। ইসলাম যেখানে স্পষ্ট করে দিয়েছে, যাদের মাঝে রক্ত বা দুধের সম্পর্ক নেই, তারা মাহরাম নয়। আর মাহরাম নয় মানেই বিয়ে বৈধ। বিন্দু ফিসফিস করে বলল, তাহলে এই বিয়ে পাপ নয়? সাজ্জাদ রেজা হাদিস থেকে উল্লেখ করে বলেন, না আম্মু, আপনাদের বিয়ে হারাম নয়। হারাম করা হয়েছে তোমাদের জন্য তোমাদের মায়েরা, কন্যারা, বোনেরা, ফুফু, খালা, দুধ মা, দুধ বোন। সূরা আন-নিসা, আয়াত 23। তিনি আরও যোগ করলেন, দেখো, শরীয়তে সম্পর্ক নির্ধারিত হয় রক্ত ও দুধের মাধ্যমে। সৎ ভাইবোনের কোনো নাম নেই সেখানে। যদি দুধের সম্পর্ক না থাকে, তাহলে তারা একে অপরের জন্য বৈধ। এই কথাগুলো যেন নিঃশব্দে কেঁপে কেঁপে পৌঁছে গেল বিন্দুর বুকের গভীরে। কতদিন ধরে বুকের ভেতর যে একটা অজানা পাপবোধ জমেছিল, এক অদৃশ্য গ্লানি, এক অস্থির ভয়, সব কিছু যেন আচমকা হাওয়ায় উড়ে গেল। বুকটা হালকা হয়ে গেল, একটুখানি নিঃশ্বাস ফেলতেই যেন বুক থেকে পাথর নেমে গেল। সে অবাক চোখে তাকিয়ে রইল সাজ্জাদ রেজার দিকে। এই মানুষটা কখনো তাকে জোর করেনি, কেবল বোঝানোর চেষ্টা করেছে। আজ সেই বোঝানোটা যেন অন্তর থেকে স্পর্শ করল তাকে। হয়তো সে এখনও অন্যকে মেনে নিতে প্রস্তুত নয়, হয়তো তার মন এখনও দ্বিধাগ্রস্ত, আঘাতে জর্জর। কিন্তু এতদিনের এক অমোঘ গ্লানি যেটাকে সে গোপনে বয়ে বেড়াচ্ছিল, সেই নিষিদ্ধ শব্দটার ভার, আজ সেটা কেটে গেল। বিন্দু খুব আস্তে করে চোখ বন্ধ করল। মনে হল, বহুদিন পরে সে সত্যিই একটু নিঃশ্বাস নিতে পারল। শুক্রবার সকালে ঘুম একটু দেরিতে ভাঙে, কিন্তু মায়ের হাঁকডাকে অবশেষে উঠতেই হয়। বারান্দায় রোদ এসে পড়ে, পাশের বাড়ি থেকে ভেসে আসে মসজিদের মাইকের আওয়াজ, তিলাওয়াত আর জুমার নামাজের তাগিদ। বাবা পাঞ্জাবি পরে নামাজে যান, মা তাড়াহুড়ো করে খিচুড়ি রাঁধেন। ভাই এখনও ঘুমাচ্ছে, আর বোন মোবাইলে চোখ বুজে আছে। এভাবেই শুক্রবার আসে, একটুখানি বিরতি নিয়ে জীবনের ক্লান্তির মাঝে। লিভিং রুমে বসে খবরের কাগজ নিয়ে বসেছে সাজ্জাদ রেজা। মীরা আর ঝুমা রান্নাঘরে। বিন্দু এক কাপ চা নিয়ে সাজ্জাদ রেজার কাছে গিয়ে চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল, আপনার চা। ভদ্রলোক চায়ের কাপ হাতে নিয়ে হেসে বললেন, এখনও এত দ্বিধা কেন আম্মু?
আগে হয়তো কিছুই স্বীকার করেননি, বাবা হিসেবে মেনে নিতে পারেননি, আমিও জোর করিনি। কিন্তু এখন তো সম্পর্কটা বদলে গেছে। আজ এই ঘরের ছেলের বউয়ের মুখে বাবা ডাক শোনার জন্য বুকটা কেমন করে ওঠে। আমি কি সেটা শুনতে পারি না, আম্মু? বাবা, চমকালো বিন্দু। বিন্দু মাথা নিচু করে থাকে। কথাগুলো শুনে যেন মুহূর্তেই স্তব্ধ হয়ে গেছে সে। ঠোঁট দুটো একবার নড়ে ওঠে কিছু বলার জন্য, কিন্তু শব্দ বের হয় না। সাজ্জাদ রেজা পুনরায় বলে, এখন থেকে আপনি আমাকে বাবা বলে ডাকবেন, আম্মু। আমি চাই আমার পুত্রবধূর মুখে বাবা ডাকটি একদিন ঠিক মতো শুনি। আপনার মুখে সেই ডাকে আমার অসম্পূর্ণ কিছু যেন পূর্ণতা পায়। আশা করি আপনি আমাকে সে সুখ থেকে বঞ্চিত করবেন না। সাজ্জাদ রেজা শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলেন, চোখে মুখে একরাশ স্নেহ আর অমলিন অপেক্ষার ছায়া। তার কণ্ঠের গভীরতা যেন মুহূর্তটাকে আরও ভারী করে তোলে। ঠিক তখনই হঠাৎ টিং থাং করে কলিং বেলের শব্দ ছেয়ে যায় ঘরের নীরবতাকে। বিন্দু একটু নড়েচড়ে ওঠে, এগিয়ে যায় দরজার দিকে। ধীরে ধীরে খুলে দেয় দরজা। দরজা খুলতেই পর মুহূর্তেই চোখ দুটো বিস্ময় বড় হয়ে যায়। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে অর্ণ, চোখে মুখে প্রচণ্ড গম্ভীরতা, ঠোঁট শক্ত করে চেপে রাখা। তার পাশে সাদি, বাহুতে মোটা ব্যান্ডেজ বাঁধা, মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে মারিদ, চোখে মুখে চিন্তার ছায়া। বিন্দু হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে, কথা হারিয়ে ফেলে। এই আগমনের অর্থ বুঝে ওঠার আগেই তার হৃদয়জুড়ে বয়ে যায় এক অজানা আশঙ্কার স্রোত। অর্ণ সাদিকে হাতে ধরে বিন্দুর পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করে। রুহি কেবলমাত্র সিঁড়ি বেয়ে নেমে দাঁড়িয়েছে, হঠাৎ সাদির এই অবস্থা দেখে থমকায়। সে ছুটে যায়, অস্থির গলায় বলে, কি হয়েছে ওনার? সাজ্জাদ রেজা মীরা সবাই ততক্ষণে একত্রিত হয়েছে। সাজ্জাদ রেজাও জিজ্ঞেস করলেন, কি হয়েছে সাদির? অর্ণ সিঁড়ি বেয়ে সাদিকে নিয়ে উঠতে উঠতে চোখে মুখে অদ্ভুত গাম্ভীর্য নিয়ে বলে, ভয়ের কিছু নেই, সামান্য ইনজুরি হয়েছে, শরীরটা একটু উইক, তাই রেস্টের জন্য এখানে নিয়ে এসেছি। অর্ণর পেছনে পেছনে সবাই চলে যায় রুমের দিকে। সাদি ধীরে ধীরে বিছানায় বসে মারিদ পাশে দাঁড়িয়ে থাকে সহানুভূতির দৃষ্টিতে। কিছুক্ষণের মধ্যেই ফ্যামিলি ডাক্তার এসে সাদির প্রাথমিক চিকিৎসা করে, যায় একটু ব্যান্ডেজ ঠিক করে, ওষুধপত্র লিখে দিয়ে বলে, চিন্তার কিছু নেই, তবে শরীর দুর্বল, কয়েকদিন রেস্টে থাকলেই ঠিক হয়ে যাবে। ঘরজুড়ে যেন হালকা প্রশান্তির ছায়া নামে, কিন্তু অর্ণর মুখে সেই এক চিরচেনা নির্লিপ্ততা। দরজার দিকে পা বাড়াতে বাড়াতে থেমে দাঁড়ায় সে, চোখ না তুলে গম্ভীর গলায় বলে, রুমে আসো চড়ুই। ঘরের এক কোণে চুপচাপ দাঁড়িয়ে থাকা বিন্দু মুহূর্তেই চমকে ওঠে। চারপাশের সবার চোখ যেন একসঙ্গে ঘুরে আসে তার দিকে। মুখটা লাল হয়ে যায়, কপাল থেকে গাল অবধি ছড়িয়ে পড়ে অস্বস্তি। এক হাতে ওড়না আরও শক্ত করে বুকের কাছে টেনে ধরে লজ্জায় মাথা নিচু করে ফেলে। চোখ তুলে একবার অর্ণর দিকে তাকাতে গিয়েও আর পারে না। তবু মন বলছে, এই ডাকের মধ্যে যেন একটা দাবি আছে, একরাশ অধিকার। বিন্দু হাঁসফাঁস করে দাঁড়িয়ে মীরা মেয়ের অবস্থা দেখে থমথমে গলায় বলে, অর্ণ ডাকছে যাও, নয়তো আবার রেগে যাবে। বিন্দু আন্ত মাথায় পিলপিল পায়ে বেরিয়ে গেল। পিছু পিছু সবাই বেরিয়ে গেলেও রুহি ঠাই দাঁড়িয়ে রইল। সাদির এই অবস্থা দেখে তার বুকের ভেতর কেমন চিনচিনে ব্যথা অনুভব করে। কেন হচ্ছে এমন? বাইরে বৃষ্টির টিপটিপ শব্দ, আকাশ অন্ধকার করে এসেছে। ঘরের ভেতর নরম আলো। সাদি আধশোয়া অবস্থায় খাটে, বা হাতটা ব্যান্ডেজ করা, চোখের নিচে ক্লান্তির ছাপ। রুহি চুপচাপ দাঁড়িয়ে দরজার গা ঘেঁষে। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু চোখ যেন এক একটা আটকে রাখা ঝড়। সাদি এক মুহূর্তের জন্য চোখ মেলে তাকায় তার দিকে, হালকা হাসে। সাদি চোখ বন্ধ করতে করতে কাতর সুরে বলল, অত দূরে দাঁড়িয়ে আছিস কেন হাঁপানি রুগী? দুঃখ পাসনি? একবার একটু ছুঁয়ে দেখার ইচ্ছে হয়নি? নাকি আমি মরলেও তুই নির্লিপ্ততা থাকবি? সাদির এমন কাতর সুর শুনে চমকে উঠল রুহি। রুহি চোখ নিচু করে, ভেতরের ঢেউ যেন তার শরীর ছিঁড়ে বেরোতে চায়, কিন্তু সে নিঃশব্দ পাহাড়। মেয়েটি কিছু একটা বলতে গিয়েও থেমে যায়, গলায় যেন কিছু একটা দলা পাকিয়েছে। সাদি চোখ বন্ধ করেই ফের বলে, কাছে আয়, হাঁপানি রুগী। রুহি পিলপিল পায়ে এগিয়ে গেল সাদির কাছে। ঠান্ডা কিন্তু অস্থির কণ্ঠে বলে, আপনি ঠিক আছেন সাদ ভাই? ভাই ডাকছিস, আবার ঠিক থাকার কথাও বলছিস, কেমন হাস্যকর না? রুহি চমকে তাকায় তার দিকে। সাদির চোখে প্রশান্তি নেই, বরং সেখানে এক গভীর চেনা ভরসা, যেটা রুহি এড়িয়ে চলে বহুদিন ধরে।
মাথা নিচু করে আছিস কেন, আমাকে এই অবস্থায় দেখে কষ্ট পাচ্ছিস? রুহি না বোধক মাথা দোলাতে লাগল। সাদি আহত হাসি হেসে ফিসফিসিয়ে বলে, মিথ্যে বলছিস তুই, হাঁপানি রোগী। রুহি প্রতিবাদ করল না। সাদি ফের বলে, তুই আমার মুখ দেখে যতটা কঠিন হোস, তোর ভেতরে আমি ঠিক শুনি। আমি শুনতে পাই তোকে। তুই কষ্ট পাচ্ছিস, অস্থির হচ্ছিস। রুহির ঠোঁট থরথর করে কাঁপে। সে তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে ফেলে। তারপর অনেকটা চেষ্টা করে বলে, মিথ্যা কথা বলছেন সাদ ভাই, আমার কিছু হচ্ছে না। সাদি চুপ করে থাকে কিছুক্ষণ। বাতাসে কেবল ঘড়ির টিকটিক শব্দ আর দূরে মেঘের গর্জন। তারপর আস্তে হাত বাড়ায় রুহির দিকে। আবার থেমে যায় মাঝপথে। শুধু ধীর গলায় বলল, তুই আমার পাশে না থাকলেও আমার যন্ত্রণার সঙ্গে তোর নিঃশব্দ কান্না জুড়ে গেছে। এই ছোঁয়াটুকু যদি তুই দিস, আমি বেঁচে যাব। রুহির চোখ ভিজে যায়। সে হাত ধরে না, কিন্তু কয়েক মুহূর্তের জন্য নিজের আঙুল ছুঁয়ে দেয় সাদির হাতের পাশে ক্ষতস্থানে। ঠিক ছুঁয়ে নয়, যেন একটা ঘোরের মতো অনুভব রেখে দেয় গায়ে। তারপর সরে যায়। তার খুব কান্না পাচ্ছে। রুহি কান্না গোপন করে, গলা শক্ত করে বলে, বিশ্রাম নিন। এই নাটক, সংলাপ, এসব এখন নয়। সে দ্রুত পেছনে ফিরেই বেরিয়ে যায়। নেত্রমণি হতে একফোঁটা অশ্রু পড়ে যায়, যেটা সে কাউকে কখনো দেখাতে চায়নি। ঘরে আবার নিস্তব্ধতা। সাদি চোখ বন্ধ করে ফেলে, ঠোঁটে অদ্ভুত এক অর্ধেক হাসি। যেন সেই না বলা ভালোবাসার তাপটুকু নিয়েই সে আজ বেঁচে রইল। বিন্দু অর্ণর রুমের দরজার সামনে দাঁড়িয়ে হাঁসফাঁস করে। বুকের ভেতর অজানা উত্তেজনায় হৃৎস্পন্দন যেন তাল হারিয়ে ফেলেছে। অর্ণর আদেশ অমান্য করার সাহস তার নেই, কিন্তু সেই রুমে ঢুকবে কিভাবে? সেই সাহস আছে। 5 পা পথ, অথচ মনে হচ্ছে যেন শত যোজন দূরত্ব। হাতটা একবার দরজার চৌকাঠে তো একবার বুকের ওপর। এক প্রকার ভর দিয়ে দাঁড়িয়ে আছে সে, নিজের অস্তিত্বই যেন আজ অচেনা। কল্পনা আর আশঙ্কার মাঝে দাঁড়িয়ে বিন্দুর শরীরটা কেঁপে ওঠে অর্ণর গম্ভীর কণ্ঠে। ভেতরে আসবি, নাকি আমি আসব? শব্দগুলো স্পষ্ট, ঠান্ডা অথচ শিরদাঁড়ায় শীতল স্রোতের মতো বয়ে যায়। বিন্দুর গায়ে কাটা দিয়ে ওঠে। মেয়েটি দুরুদুরু বুকে ভিড়িয়ে রাখা দরজাখানা ঠেলে ধীর পায়, যেন নিজের ছায়াকেও টেনে নিয়ে যায়। দরজার কপাট ঠেলে রুমের ভেতরে প্রবেশ করে। অর্ণ তখন ড্রেসিং টেবিলের সামনে, ব্যস্ত হাতে কবজি থেকে ঘড়ি খুলছে। মুখ আয়নার দিকে, তবু আয়নার প্রতিবিম্বে তার তীক্ষ্ণ চোখ ঠিক বিন্দুর গায়ে স্থির। আসার পথে ঘুমিয়ে পড়েছিলি? গলা গম্ভীর, চোখ ধারালো। বিন্দু মাথা নিচু করে থাকে। উত্তর দেবার সাহস পায় না। ঠোঁটজোড়া কেবলই কেঁপে ওঠে। অর্ণ গলায় টাওয়াল ঝুলিয়ে গম্ভীর পায়ে ওয়াশরুমের দিকে এগোতে এগোতে বলে ওঠে, এসে যেন রুমেই দেখতে পাই। শব্দের ভেতর আদেশ আছে, অদৃশ্য শাসন আছে, আছে ভয়াবহ এক দমন। বিন্দুর কাঁধ ঝিমঝিম করে, হৃৎপিণ্ডের কাঁপুনি হাড় গিলে খায়। কোথাও যেতে চাইলেও সাহস হয় না, এই রুম ছেড়ে যাবার সাহস তার কাছে বিলাসিতা। সে চুপচাপ এগিয়ে এসে সোফার এক কোণে বসে পড়ে। নিঃশব্দ, নিঃশ্বাসের শব্দটুকুও যেন লুকিয়ে রাখতে চায়। তার সাহসে কুলায়নি অন্যর কথার অবাধ্য হওয়ার, ভয়ে জোরসর হয়ে সোফার এক কোণে চুপসে বসে রইল। বেশ কিছুক্ষণ পরে ওয়াশরুমের দরজা খুলে গেলে হালকা বাষ্প মেশানো গন্ধে রুমটা ভরে ওঠে। বিন্দু না চাইতেও তাকালো সেদিকে। অর্ণ বেরিয়ে এসেছে। পরনে কালো ট্রাউজার, কালো টি শার্ট, ভেজা চুল, টাওয়েল গলায়, গায়ে ছেঁড়া ছেঁড়া পানির দাগ, আর শরীরে সেই পরিচিত সামরিক দৃঢ়তা। তার প্রতিটি চলনেই যেন চাপা গর্জনের মিশেল। বিন্দু চোখ ফিরিয়ে নেয় আর তাকায় না, তবু অর্ণর প্রতিটি ধাপ তার ভেতরে ধ্বনি তোলে। অর্ণ এগিয়ে আসে, বিন্দুর সামনে গিয়ে দাঁড়াতেই বিন্দু ভয়ে উঠে দাঁড়ায়। তার মুখ কেঁপে ওঠে, পা যেন কাঁপছে। অর্ণ কিছু বলে না, শুধু ধীরে ধীরে এগিয়ে এসে সোফায় বসে। তারপর মাথা নামিয়ে বসা অবস্থায় দুহাতে বিন্দুর কোমর পেঁচিয়ে মেয়েটির পেটের কাছে মুখ গুজে দেয়। নিঃশ্বাসের গরম বাতাস বিন্দুর পেট ছুঁয়ে যায়। থমকায় বিন্দু, মেয়েটার কাঁধ আরেকটু ঝিমিয়ে পড়ে। 1 মুহূর্ত, 2 মুহূর্ত, তারপর খুব আস্তে, অর্ণ বলে ওঠে, তোর হাত কই চড়ুই, মাথাটা মুছে দে। স্বরটা আগের মতো গম্ভীর নয়, কিন্তু ভেতরটা তবুও কাঁপিয়ে দেয়। বিন্দু জানে না এটা আদেশ, অনুরোধ, নাকি অন্য কিছু। শুধু জানে, এই পুরুষটির সামনে দাঁড়ানো মানে নিজেকে সমর্পণ করা। তবু, খুব ধীরে, আতঙ্কিত হাতে, সে তোয়ালেটা ধরে। তোর হাত কই চড়ুই, মাথাটা মুছে দে।
অর্ণর স্বরটা আগের মতো গম্ভীর নয়, কিন্তু বিন্দুর ভেতরটা তবুও কাঁপিয়ে দেয়। বিন্দু জানে না এটা আদেশ, অনুরোধ, নাকি অন্য কিছু। শুধু জানে, এই পুরুষটির সামনে দাঁড়ানো মানে নিজেকে সমর্পণ করা। তবু, খুব ধীরে, আতঙ্কিত হাতে, সে তোয়ালেটা ধরে। তোয়ালে ধরে ঠিকই, কিন্তু বিন্দুর হাত অর্ণর মাথা পর্যন্ত পৌঁছায় না। অর্ণ তখনও হাতে বিন্দুর কোমর পেঁচিয়ে মাথাটা ডুবিয়ে রেখেছে বিন্দুর পেটে। এতেই যেন থমকে আছে বিন্দুর হৃৎপিণ্ড। গতকাল থেকে বিন্দু একটা জিনিস খেয়াল করেছে, অর্ণর এই স্পর্শ, এই কাছে আসার দাবিদারে বিন্দুর বুকের ভেতর অদ্ভুত অনুভূতি প্রকাশ পাচ্ছে। বিষয়টা আশ্চর্যের না। যেখানে অর্ণর স্পর্শে তার গা গুলিয়ে আসার কথা, ঘৃণা লাগার কথা, সেখানে কেমন শিরশিরে অনুভূতি হচ্ছে। কিন্তু কেন সে অর্ণর স্পর্শে লজ্জায় মিয়ে যায়? এই স্পর্শ, এই অধিকার পবিত্র, তাই কি? বিন্দুকে থমকে দাঁড়িয়ে থাকতে দেখে অর্ণ বিরক্ত হয়। মেয়েটির শরীরের ক্ষীণ কম্পন সে স্পষ্ট অনুভব করছে। অর্ণ মুখ ডুবিয়ে রাখা অবস্থায় গম্ভীর ঠান্ডা গলায় শুধাল, কাঁপছ কেন? কিছু করেছি আমি? বলেছি কিছু? বিন্দু নিঃশ্বাস চেপে বহু কষ্টে কাঁপা কাঁপা গলায় বলল, অস্বস্তি লাগছে। একটু সরুন। লাগুক মানে কি? সে ছাড়বে না। অর্ণর এমন বাক্যে হতবাক হল বিন্দু। তার অস্বস্তি হচ্ছে জেনেও এই লোকটা সরবে না, কি আশ্চর্য। বিন্দুর কল্পনা জল্পনার মাঝেই অর্ণ পুনরায় গম্ভীর স্বরে বলে, খাম্বার মতোই দাঁড়িয়ে থাকবি ডিসাইড করেছিস? বিন্দু থতমত খেয়ে যায়। বিন্দু খুব ধীরে ধীরে, কাপা হাতে তোয়ালেটা তুলে রাখে অর্ণর ভেজা চুলে। অর্ণর কণ্ঠস্বরে কি যেন একটা ছিল, বরাবরের মতো, এতে ভীত হয়ে পড়ে সে। বিন্দু কাপা কাপা হাত চুলের ভাঁজে রাখতেই কেমন যেন একটা দমকা হাওয়া বয়ে গেল বিন্দুর বক্ষপিঞ্জরে। সে আলতো চেপে চেপে অর্ণর চুল মুছিয়ে দিতে লাগল। নাজুক হাত দুটো কাঁপছে সমানতালে। অর্ণ চোখ বন্ধ করে একইভাবে রইল। বিন্দু কম্পিত গলায় বলল, খাবার খাবেন না? এনে দেই। সে খাবার আনবে ঘোড়ার ডিম। সে যে এখান থেকে পালাতে চাইছে। একবার এখান থেকে বেরোতে পারলে সারাদিনে আর অর্ণর মুখও হতো না বেচারি। এখানে দম বন্ধ হয়ে আসছে তার। অর্ণর কাছে থাকা মানেই নিজেকে ভুলে যাওয়া, নিজের উপর থেকে অধিকার হারিয়ে ফেলা। অর্ণ শান্তভাবে বলে ওঠে, খেয়ে এসেছি, এখন ঘুমাবো। এই কথাটা শুনে কলিজায় বুঝি পানি এলো বিন্দুর মনে এক ঢেউ বয়ে যায়। মুক্তি, সুযোগ। সে মুখ উজ্জ্বল করে তড়িঘড়ি করে বলল, আচ্ছা আপনি ঘুমান। হ্যাঁ, আমি যাই তাহলে। বিন্দুর মস্তিষ্কের চাল ঠিক যেন পড়ে ফেলল অর্ণ। সে ঠোঁট কামড়ে বাঁকা হাসল, তারপর দাঁড়িয়ে এক ঝটকায় বিন্দুকে কোলে তুলে নিল। আচমকা শূন্য উঠতেই চমকে উঠল বিন্দু, আতঙ্কিতা সুরে বলল, কি করছেন আপনি? নামান। নামিয়ে দিন। বিন্দু ফিসফিসিয়ে উঠে, হঠাৎ আতঙ্কিত হয়ে পড়ে। অর্ণ কিছু বলে না, শুধু বিছানার দিকে এগিয়ে যায়। বিন্দুকে নিঃশব্দে শুইয়ে দিয়ে নিজেও পাশে গা এলিয়ে দেয় বিছানায়, হাত বাড়িয়ে বিন্দুকে নিজের দিকে টেনে নেয়। বিন্দু জমে যায়। হতবুদ্ধি হয়ে যায় বিন্দু। ধুকধুক শব্দে বুক কাঁপে তার। কি করছেন আপনি? বিন্দুর কণ্ঠ জড়ানো, শ্বাস ভারী। ভীতু চোখে বড় বড় করে তাকিয়ে আছে অর্ণর দিকে। তার শরীরটা হঠাৎ যেন জমে গেছে। অর্ণ বিন্দুর কানের কাছে মুখ নামিয়ে ক্ষীণস্বরে বলে, আপাতত কিছু করার মতো মুডে এখন নেই। ঘুমাবো। শব্দগুলো মাটির নিচে বয়ে যাওয়া গুমগুম নদীর মতো ঢুকে পড়ে বিন্দুর মগজে। অর্ণর গলার ঘনতা, শরীরের তাপ আর নিঃশ্বাসের ভার, সবকিছু মিলিয়ে বিন্দুর সমস্ত সত্তা কেঁপে ওঠে। সে জানে না ভয় পাচ্ছে, না অন্য এক রহস্যময়ী আবেশে তলিয়ে যাচ্ছে। ঠোঁট সহ গোটা তনুমন কাঁপে তার। চোখের পাতা ভারী, তবুও সাহস জোগাড় করে, গলা শুকিয়ে এলেও বলে, তাহলে আমাকে ছেড়ে দিন, আপনি ঘুমান। অর্ণ কোনো প্রত্যুত্তর করল না সঙ্গে সঙ্গে। কেবল মাথা তুলে বিন্দুর মুখের দিকে তাকায়। সকালের ফোকা ফোকা আলোয় বিন্দুর চোখে ধরা পড়ে ভয়, সংকোচ আর একরাশ না বলা অনুরোধ। অর্ণ ঠোঁটে হালকা এক চিলতে রহস্যময়ী হাসি ছুঁয়ে যায়। তারপর খুব শান্ত গলায়, শীতল নির্দেশে ভরিয়ে দেয় বাক্যগুলো, এই বাড়িতে আমি থাকলে, তুই আমার চোখের আড়ালে কোথাও যাবি না। তোর জায়গা আমার রুম, আমার পাশে। তোর ইচ্ছে অনিচ্ছে আমার জন্য জরুরি না, চড়ুই। আমি ঘুমাবো, তুইও ঘুমাবি, আমার পাশেই। যতক্ষণ আমি ঘুমোবো, তুই নড়বি না, বুঝেছিস? বিন্দুর বুক থমকে যায়। কি বলে এই লোক? এখন থেকে এক রুমে থাকবে তারা? শিউরে উঠল বিন্দু। অনেক কিছু বলার থাকলেও চোখ নামিয়ে ফেলল। কোনো জবাব দেয় না।
সাহস থাকলে না বলবে। তারপর হঠাৎই অর্ণ এগিয়ে আসে, ধীরে, নিঃশব্দে, কিন্তু দৃঢ়তা নিয়ে। তার হাতে কোনো জোর নেই, কিন্তু শরীরের ভাষায় স্পষ্ট, এই বন্ধন একতরফা নয়, একচেটিয়া। সে নিজের গা এগিয়ে এনে বিন্দুকে জড়িয়ে ধরে, পেছনে থেকে, পিঠে পিঠ রেখে নয় বরং একদম সামনাসামনি, বুক ঘেঁষে বুক রেখে। বিন্দুর কাঁধে হাত রেখে তাকে কাছে টেনে নেয়, যেন বলছে, তুই আমার ছায়ায়, তুই আমার নিঃশ্বাসের পরিসরেই থাকবি। বিন্দুর দেহ জমে যায়, সর্বাঙ্গ আতঙ্কে থরথরিয়ে কাঁপে, চোখের কোণে একটা অদৃশ্য কুয়াশা জমে ওঠে। বিন্দু কাঁপা কাঁপা হাতে ধীরে ধীরে অর্ণর বুকে থেকে নিজেকে সরাতে চেষ্টা করে, চোখে জলরেখা, কণ্ঠে চাপা কাঁপুনি। আমি এখন ঘুমাবো না, ছাড়ুন আমায়। অর্ণ চোখ না খুলেই ঠোঁটে হালকা হাসি টেনে নেয়, গলা নরম, কিন্তু তাতে যেন এক গভীর টান। ঘুমোতে হবে না বলেই তো তোকে আগলে রাখছি, চড়ুই। ভেবেই নিস, তুই এখন আমার ছায়ায়। এই ছায়া ছেড়ে যাওয়ার কোনো পথ নেই। তুই আমার অবাধ্য আলো, আর আমি তোর নির্জন রাত। একটুখানি থেমে সে আরও শান্ত গলায় বলে, এখন ঘুমিয়ে পড় আমার বুকের নিচে। এখানেই তোর ঠিকানা, আর তোর কাজ চুপচাপ আমার আদেশ মানা। বিন্দু মুখখানা ঘুরিয়ে নিতে চায়, অর্ণ বিন্দুর গালে আলতো চাপ প্রয়োগ করে ঘুরিয়ে মুখটা ফের নিজের দিকে টেনে আনে। তার চোখে কঠিন দৃষ্টি, গলায় অদৃশ্য শাসন। অর্ণ চাহনিতে গম্ভীর জেদ, তুই শুধু আমার। এই সত্যিটা মুখে না বললেও চলবে, কিন্তু ভুলে গেলে চলবে না। বিন্দু নিঃশ্বাস আটকে আসে, কিন্তু সে প্রতিবাদ করে না। শুধু নিঃশব্দে পড়ে থাকে অর্ণর বুকে, মাথাটা ঠাঁই নেয় তার কাঁধের নিচে, বিন্দুর গলা দিয়ে কোনো শব্দ বেরোয় না। তার চোখ খিচে রাখা, চোখের কোণে কিছু চিকচিক করে ওঠে। অর্ণ চোখ বন্ধ করে বিন্দুকে বলিষ্ঠ বুকের মধ্যে জড়িয়ে ধরল যেন চড়ুই পাখিটাকে ঘুম পাড়িয়ে রাখছে। অর্ণর শরীরের গরম শ্বাস বিন্দুর ঘাড় ছুঁয়ে যায়। সেই স্পর্শে বিন্দুর ভেতরটা হঠাৎ জমে যায়, আবার গলে গলে পড়ে। বিন্দু হাঁসফাঁস করতে শুরু করল, অর্ণ স্লো ভয়েজে ফিসফিসিয়ে ঘুমোঘুম গলায় শুধাল, বলেছিলাম না, নাড়াচাড়া না করতে। আমি আছি তো, ঠিক পাশেই। তুই কেবল এখানেই থাক চড়ুই। আমার পাশে, আমার ছায়ায়। আমার স্পর্শে মিশে যা, আমার নিঃশ্বাসে হারিয়ে যা। তোর ভয়, অভিমান, কষ্ট, সব কিছু এনে রাখো এই বুকের কাছে। আমি আগলে রাখব, চোখের পলকে ব্যথা ছুতে দেব না। তুই শুধু চোখ বন্ধ করে ঘুমিয়ে পড় আমার পাশে। এটা কোনো দাবি নয় চড়ুই, এটা আমার অধিকার। তুই আমার, এই বুকের গভীরে গাথা চিহ্ন হয়ে। অর্ণর ঘুম জড়ানো কণ্ঠস্বর শুনে স্পন্দন থমকে গেল বিন্দুর। চুপটি করে অর্ণর বুকের নিচে শুয়ে থাকে বিন্দু। বিন্দুর চোখের পাতা কাঁপে, নিঃশ্বাস হয় অনিয়মিত। হৃদয়টা ধুকপুক করছে, ভয়, লজ্জায়, আর সেই অদ্ভুত টানে যেটার নাম সে জানে না। অর্ণর স্পর্শে গা কাটা দেয়, অথচ সে সরতেও পারে না। এ এক অচেনা আবদ্ধতা, যেখানে কোনো দড়ি নেই, তবুও মুক্তি নেই। বিন্দুর মসৃণ গালজোড়া ধীরে গরম হয়ে ওঠে, বুকের ভেতরটা গুলিয়ে ওঠে কেমন যেন। শরীরটা জমে আছে, কিন্তু মনটা কেমন হালকা হয়ে ঘুরপাক খাচ্ছে এক অজানা বৃত্তে। সে জানে না, এই নিঃশব্দ শুয়ে থাকাটা একরকম সম্মতি কিনা, নাকি একরাশ অসহায়তা। তবে এটুকু বোঝে, এখন সে অর্ণর পাশে, অর্ণর ছায়ায়, আর সেই ছায়া থেকে বের হওয়ার মতো সাহস এই মুহূর্তে তার নেই। বিন্দু নিঃশব্দে অর্ণর বুক থেকে মুখ তুলল, স্লো মোশনের মতো ধীরে ধীরে তাকালো অর্ণর মুখের দিকে। অর্ণর চোখ বন্ধ, ঘুমিয়ে পড়েছে কিনা বোঝা যাচ্ছে না, তবে তার মুখটা অদ্ভুত রকম শান্ত। তবুও সেই শান্ত মুখে একটা গম্ভীর ছায়া লেগে আছে, যেন ঘুমের মধ্যেও কোনো দায়িত্বের ভার বহন করছে সে। বিন্দু লক্ষ্য করল, অর্ণর বুক উঠে নামছে ঘন ঘন। শ্বাসপ্রশ্বাসের ছন্দটা একটু দ্রুত, মনে হচ্ছে অনেক ক্লান্ত, হয়তো রাতে এক ফোঁটা ঘুমানোর সুযোগ মিলেনি তার। তখন শুনেছিল তো, কাল রাতে তাদের একটা ভয়ঙ্কর মিশন ছিল। চোখে মুখে আর শরীর জুড়ে তার ছাপটাও স্পষ্ট। কিন্তু আজ নতুন করে এক অবাক করা সত্য জানল বিন্দু, অর্ণ একজন স্পেশাল কমান্ডো। যার বুকের নিচে মাথা রেখে শুয়ে থাকা এই মানুষটা কোনো সাধারণ মানুষ নয়। সে দেশের গোপন মাটির নিচে কাজ করে, যে কাজের কথা সাধারণ মানুষের কল্পনাতেও আসে না। অথচ বিন্দু শুরুতে কি ভেবেছিল? অর্ণর তীক্ষ্ণ চোখ, কঠিন মুখভঙ্গি আর হুকুমের ঢঙে বলা কথাবার্তা দেখে মনে করত, হয়তো কোনো মাফিয়া টাফিয়া হবে। পুলিশের নাম শুনলেই যার পেট খারাপ হয়ে যায়,
সে কিনা এখন একজন স্পেশাল কমান্ডোর বুকে লেপ্টে শুয়ে আছে। ভাবতেই কেমন অমসৃণ শিহরণ বয়ে যায় বিন্দুর শরীর জুড়ে। এটা কি বিশ্বাসযোগ্য? এই ছোট্ট মেয়েটার জন্য বাস্তব না স্বপ্ন? দুপুরের দিকে গুমোট আবহাওয়া, বৃষ্টি পড়ছে বাইরে, ঘরের ভেতর বাতিটা আধোয়ালো ছড়াচ্ছে। সাদির শরীরে জ্বর, সারা শরীর কাঁপছে। বিছানায় নিঃশ্বাস শুয়ে আছে। সাজেদা বেগম ছেলের কথা শুনে সকালেই ছুটে এসেছে। এখন হয়তো রান্নাঘরে আছে। রুহি এই ফাঁকে ধীরে ধীরে রুমে ঢোকে। চোখে উদ্বেগ, হাতে পানির বোতল, ওষুধ আর তোয়ালে। সে চুপচাপ এগিয়ে এসে সাদির কপালে হাত রাখে। কপাল গরম, জ্বর ভয়ানক। রুহির চোখ টলমল করে ওঠে। সাদিকে এই অবস্থায় দেখে কান্না পাচ্ছে। সে নিঃশব্দে সাদির পাশে বসে, সাদির চোখ জোড়া বন্ধ, নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। রুহি চোখের কোণে পানিটুকু মুছে একটা শুভ্র কাপড়ের টুকরো বাটির পানিতে ভিজিয়ে সাদির কপালে রাখল। চঞ্চল প্রাণবন্ত সাদিকে এমন নেতিয়ে পড়ে থাকতে দেখে না চাইতেও চোখ ভিজে ওঠে। আমার জন্য কাঁদছিস? সাদি কণ্ঠ নিচু, চোখ আধা খোলা। আচমকা সাদির চোখ খোলা দেখে রুহি চমকে ওঠে, তারপর হঠাৎ ফুপিয়ে ওঠে বলে, আমার কষ্ট হচ্ছে সাদ ভাই। রুহির এমন সহজ সরল স্বীকারোক্তি শুনে সাদি চোখ বন্ধ করে, যেন একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলল, কেন? রুহি মাথা নিচু করে ফেলে, উত্তর দিতে পারে না। ঠোঁট কাঁপে, গলা আটকে আসে। কি উড় দিবে সে? কেন কষ্ট হচ্ছে সে নিজেই জানে না। শুধু জানে তার কষ্ট হচ্ছে বুকের ভেতর অস্থিরতায় খামচে রেখেছে। সাদি ধীরে কণ্ঠে নরম গলায় বলে, তুই কাকে ভয় পাচ্ছিস? কথা বল, হাঁপানি রুগী। রুহি নীরব, চোখ বন্ধ করে ফেলেছে। বুক ধকধক করছে, অনুভূতির দাপটে তলিয়ে যাচ্ছে সে। বুদ্ধিমান সমৃদ্ধ সাদি যেন অনেক কিছুই বুঝে ফেলল। সাদি কণ্ঠ যেন একটু কেঁপে ওঠে। রুহানি, আমি তোকে ভালোবাসি। তুই কেন বুঝিস না? তোকে ছাড়া আমার চলবে না রে, একদম না। আমি জানি তুইও আমাকে ফিল করিস, কিন্তু বুঝতে পারছিস না। স্বীকার করতে কিসের প্রবলেম? কাকে ভয় পাচ্ছিস? কথাগুলো বলতে বলতেই হাঁপিয়ে উঠে সাদি। জ্বর, মাথা ব্যথা অসহ্য লাগছে তার। একটি দীর্ঘ নীরবতায় ডুবে যায় ঘরটা। কেবল ঘরের জানালায় বৃষ্টির টপটপ শব্দ শোনা যায়। রুহি অনেকক্ষণ চুপ থেকে নিচু গলায় বলে, আমার ভয় করে সাদ ভাই। তারপর, ভাইয়া যদি না মানে? সাদি এবার মুচকি হাসে, তার সে পেয়ে গেছে, যেটা শোনার জন্য সে বহু বছর ধরে অপেক্ষা করছে। সাদি কণ্ঠে দৃঢ়তা নিয়ে বলল, ওকে আমি মানাবো। তুই শুধু আমার পাশে থাক। আমি থাকলে তুই কিসের এত ভয় করিস? রুহি কাপা হাতে সাদির বাড়িয়ে দেয়া হাতটা ধরে ফেলে। নিজেও অবাক হয় নিজের কাণ্ডে। সাদি শক্ত করে সেই হাত ধরে রাখে। সাদি বুকে একটা প্রশান্তির ঢেউ বয়ে যায়। সে চোখ বন্ধ করে নিচু স্বরে বলে, তুই আমার শক্তি, তুই থাকলেই আমি বাঁচি। বাইরে বৃষ্টি তীব্র হচ্ছে। ঘরের ভেতর যেন ভালোবাসা আর ভয়ের টানাপোড়েনে নীরব এক যুদ্ধ চলতে থাকে। তবে সেখানেই জন্ম নিচ্ছে একটা সাহসী সিদ্ধান্ত। সময় কেটে যায়। রুহির হাত এখনও সাদির হাতের মধ্যে। বাইরের বৃষ্টির শব্দ ধীরে ধীরে আরও জোরালো। বাতাসে হালকা ঠান্ডা। রুহির চুল একটু এলোমেলো, চোখের কোণে জল গড়িয়ে পড়ছে। সাদি রুহির চোখের পানি মুছে দিয়ে ফিসফিস করে বলে, এই চোখে জল মানায় না তোকে। এই মায়াবী চোখে শুধু আমার জন্য ভালোবাসা দেখতে চাই। রুহির মুখটা লাল হয়ে গেল। রুহি এলোমেলো দৃষ্টি ফেলে মৃদু গলায় বলে, আমার খুব ভয় করছে সাদ ভাই। আমাদের পথচলা সহজ হবে তো? সাদি হালকা হাসে, রুহির গালে আলতো হাত রেখে বলল, ভয় নেই, আমি আছি তো। রুহি চুপ করে সাদির পাশে বসে থাকে। আমি আছি তো। এটাই যেন তার সমস্ত ভয় দূর হয়ে গেল। রুহি উঠে এক হাতে ওষুধ এগিয়ে দেয়, অন্য হাতে পানির বোতল। সাদি ধীরে ধীরে ওষুধটা মুখে দেয়। রুহি পানির বোতল এগিয়ে দেয়। চোখে চোখ পড়ে যায়। রুহির চোখে হঠাৎ করেই লজ্জা হানা দেয়। যা দেখে সাদি নিঃশব্দে হাসল। সাদি ওষুধ খেয়ে নিচু গলায় বলল, ধন্যবাদ হাঁপানি রোগী। এ যাত্রায় বাঁচিয়ে নিলি আমাকে। রুহির ঠোঁটে হালকা কাপা হাসি, গলা ধরে আসে। ভালো হয়ে উঠুন সাদ ভাই। আপনি অসুস্থ থাকলে আমার নিজেরও দম বন্ধ লাগে। সাদি হঠাৎ রুহির হাত ধরে নিজের বুকের ওপর রাখে। চমকে উঠল রুহি। সাদির চোখে মৃদু অভিমান আর ভরসার ঝিলিক। এই দম বন্ধ লাগাটা ভালোবাসার নাম রে হাঁপানি রোগী। তুই যতই চাপা রাখিস, আমি বুঝি, আমি খুব ভালো বুঝি। রুহি চোখ সরিয়ে নিতে চায়, পারে না। হাতটা সরাতে চায়, তাও পারে না।
আশ্চর্য এক প্রশান্তি তার চোখে, যেন ভয় কিছুটা হলেও কমে গেছে আজ। কিন্তু লজ্জা যেন দ্বিগুণ বেড়ে গেল। কি আশ্চর্য, হঠাৎ এত লজ্জা কেন উদয় হল? রুহি হাত ছাড়িয়ে উঠে পড়ে দরজার দিকে যায়। আবার থমকে দাঁড়ায়, পেছনে ফিরে তাকায়। চোখে মিশে আছে হাজারো কথা, কিন্তু ঠোঁটে কিছু নেই। সাদি আগে থেকেই তাকিয়ে ছিল, হালকা কাপা গলায় বলল, রুহানি। রুহি থামে, কিছু না বলেই ছুটে পালিয়ে যায়। সাদি তাকিয়ে থাকে দরজার দিকে, চোখে অদ্ভুত এক নিশ্চিন্তি, প্রশান্তি, যেন তার রুহি এবার আসতেই চাইছে পুরোপুরি, একদিন ঠিক আসবে। আকাশ যেন ফেটে পড়েছে, বৃষ্টি নামছে, থামার নামই যেন নিচ্ছে না, যেন কারো জমে থাকা কান্নার মতো। বৃষ্টির হঠাৎ মনে পড়ে সকালে স্কুল ড্রেস ধুয়ে ছাদে দিয়েছিল। বৃষ্টি তড়িঘড়ি করে ছুট লাগালো ছাদে। তার সাদা সালোয়ারে ছিটে ছিটে জল পড়ছে। হাতের ভাঁজে চিপা গলা দিয়ে ভেজা কাপড় ধরেছে সে। সিঁড়ির কাছে পৌঁছে হঠাৎই ভিজে পা পিছলে মুখ থুবড়ে পড়ে। এক বিকট ধাক্কা, সিঁড়ির নিচে ছিটকে পড়ে যায় সে। জামা কাদা মেখে গেছে, মাথার পেছনটা ঠেকেছে সিঁড়ির শেষ সিমেন্টে। বৃষ্টির চিৎকার শুনে নিজের রুম থেকে দৌড়ে আসে মেহেদি, রান্নাঘর থেকে ছুটে আসে মা এবং চাচি। মেহেদি এসে দেখে বৃষ্টি মেঝেতে বসে কাঁদছে আর কাতরাচ্ছে। বৃষ্টির বাপা ফুলে উঠছে, ঠোঁট কামড়ে ব্যথা চেপে রেখেছে সে। মেহেদি বৃষ্টির পা নেড়েচেড়ে বলল, পরলি কি করে? বৃষ্টি মা অস্থির কণ্ঠে বলেন। বৃষ্টি মা আমার, পরলি কি করে? কোথায় ব্যথা পেয়েছিস মা? বৃষ্টি কাঁদে, কিছু বলার অবস্থায় নেই সে। মেহেদি কিছু না বলে নিচু হয়, ধপ করে বৃষ্টিকে তুলে নেয় কোলে। তীব্র ব্যথার মাঝেও বৃষ্টির চমকে ওঠা চোখ তাকিয়ে থাকে মেহেদির মুখের পাশে, খুব কাছ থেকে। কোনো কথা নেই দুজনের মধ্যে, শুধু ভেজা কাপড়ের গন্ধ, নিঃশ্বাসে নিঃশ্বাস মিশে যাচ্ছে। বৃষ্টির মাথা একপাশে হেলে পড়ে মেহেদির বুকের দিকে। সে চুপ, চোখ বন্ধ করে রাখে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে শুধু, আর মাঝে মাঝে একটা শ্বাস ফেলে। মেহেদি বৃষ্টিকে কোলে নিয়ে দরজার দিকে হাঁটছে, পাগুলো যেন নিজে থেকে চলতে চাইছে না। সে জানে না এখন কি হচ্ছে তার ভিতরে, শুধু এটুকু বোঝে, ব্যথায় কাতর মেয়েটাকে এভাবে ফেলে রাখতে পারেনি। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে আছে বৃষ্টির মা আর বৃষ্টির চাচি, চারদিকে সাদা আলো, নিঃশব্দ করিডোর, পাশে বসে আছে দুজন। বৃষ্টির পায়ে মোটা ব্যান্ডেজ, বৃষ্টির বাপাটা মচকে গিয়েছে এবং একটা আঙ্গুল ভেঙে গেছে। বৃষ্টির চোখে জল শুকিয়ে গেছে, কিন্তু মুখের রেখায় চাপা ব্যথা। মেহেদি তার পাশে বসে আছে নিঃশব্দে, হাত নাড়ায় না, কথা বলে না, কেবল মাঝে মাঝে চোখ চলে যায় বৃষ্টির পায়ের দিকটায়। হঠাৎ মেহেদির বুকটা ধক করে ওঠে, বৃষ্টির চোখে এক অদ্ভুত নরম দৃষ্টি ধরা পড়ে। কিন্তু সে কিছুই বলে না। বৃষ্টি চুপচাপ কাতর চোখে পাশের দেয়ালের দিকে তাকিয়ে থাকে। দুজনের মাঝখানে শূন্যতা, কিন্তু সেটা যেন ভরাট হয়ে আছে একটা অনুভব দিয়ে। কোনো শব্দ নেই, শুধু নিঃশ্বাসের শব্দ, আর পায়ে টান দেওয়া বৃষ্টির আলতো নড়াচড়া, যেটা মুহূর্তে মেহেদিকে সচেতন করে তোলে। হাসপাতালে সমস্ত ফর্মালিটি শেষ করে বৃষ্টিকে হুইলচেয়ারে বসানো হয়েছে। বাড়িতে নিয়ে যাওয়ায় প্রস্তুতি। বৃষ্টির চোখ দুটো ঝাপসা, ক্লান্ত। মেহেদি দরজার চৌকাঠে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। কিছু বলতে চায়, কিন্তু মুখ খুলে না। বৃষ্টিও চুপ, কেবল একবার তাকিয়ে দেখে তাকে। মেহেদি হুইলচেয়ারটি ঠেলে বৃষ্টিকে নিয়ে হাসপাতাল থেকে বাহিরে আসে। গাড়ির কাছে আসতেই মেহেদি বৃষ্টিকে কোলে তুলে গাড়িতে বসিয়ে দিল। বৃষ্টি ভেজা চোখ বন্ধ, মেহেদি এক পলক তাকালো, সেই চাহনি অনেক কথা বলে দেয়। কিন্তু কেউই তা বোঝাতে চায় না, কারণ এই সম্পর্ক এখনও নামহীন। স্বীকার না করলেই যেন নিরাপদ। গাড়িটা বাড়ির সামনে থামল, কোনো অনুমতি ছাড়াই বৃষ্টিকে পুনরায় কোলে তুলে নিল মেহেদি। পেছনে রিপোর্ট ফাইল নিয়ে এগিয়ে গেল দুই যা। বৃষ্টিকে আস্তে বিছানায় শুয়ে দিয়ে মেহেদি বলে, রেস্ট কর, আমি এখানেই আছি, ওয়াশরুমে যেতে হলে আমাকে ডাক দিস। বৃষ্টি কিছু বলল না, চোখ বন্ধ করে শুয়ে রইল। মেহেদি এক পলক তাকিয়ে বেরিয়ে গেল রুম থেকে। রোদটা তখন মাথার উপর এসে দাঁড়িয়েছে। জুমার দিন, চারপাশে এক প্রশান্ত দুপুরের ছায়া। তপ্ত রোদের সোনালি আলো চোখে মুখে পড়তেই বিন্দু ঢুলুঢুলু চোখ খুলে তাকাল। অর্ণর বুকের মধ্যে হাঁসফাঁস করতে করতে কখন যে ঘুমিয়ে গিয়েছে বুঝতেই পারেনি। অর্ণর কথা স্মরণে আসতেই তড়িৎ বেগে উঠে বসল। বিছানা ফাঁকা, অর্ণ হয়তো রুমে নেই। চারদিকে উজ্জ্বল আলো দেখে ললাটে ভাঁজ পড়ে বিন্দুর, দেখে মনে হচ্ছে বেলা অনেক হয়েছে। দৃষ্টি দেয়ালের বড় ঘড়ির দিকে পড়তেই চক্ষু চড়কগাছ বিন্দুর।
12:30। মাথায় হাত বিন্দুর। এতটা সময় ঘুমিয়েছে সে? ঘুমাবে না বলছিলে, অথচ আমাকেই পেছনে ফেলে ঘুমিয়ে পড়লে? আমার থেকে বেশি ঘুমালে তো তুমি। হঠাৎ অর্ণর উপস্থিতিতে চমকালো বিন্দু। অর্ণ দাঁড়িয়ে আছে সামনে। তার পরনে সাদা খাঁটি তুলার পাঞ্জাবি, যার হাতার কিনারায় সূক্ষ্ম সোনালি কারুকাজ। কোমরে একটা হালকা বাদামি কটি, বেশভূষা যেন রাজকীয় ভাব। মাথায় সাদা টুপি, ছোট ছোট চাপ দাড়ির সাথে সুন্দর করে মানিয়ে গেছে। চোখে সূর্যের আলো পোড়ায় ঝলসে উঠছে সেই চাপা দৃঢ়তা। অর্ণর এমন বেশভূষা এই প্রথম দেখল মেয়েটি, না চাইতেও মুগ্ধ হল। অর্ণর কথায় লজ্জা পেল। কখন যে ঘুমিয়ে গেল। অর্ণর দৃষ্টিতে বিন্দুর দৃষ্টি মিলতেই দুম করে বিন্দু মাথা নুইয়ে ফেলল। অর্ণর ধূসর চোখে চোখ রাখার সাধ্য নেই তার। না আছে সাহস। বিছানার একপাশে ঘুম ঘুম চোখে বসে রইল বিন্দু। কালো ওড়নাটা মাথায় টেনে নিল সে। ভিতরে ভিতরে কাঁপছে, কিন্তু বাহিরটা যতটা সম্ভব নির্লিপ্ততা রাখার চেষ্টা করছে। গাল ভরা শিশুসুলভ লাজ, চোখে ঘুম আর অজানা শঙ্কার ছায়া। হঠাৎ সামনে এসে দাঁড়ালো অর্ণ। সাদা পাঞ্জাবি আর মাথায় টুপি পরা মানুষটার মুখটা যেমন গম্ভীর, তেমনি এক ধরনের প্রশান্তি ছড়িয়ে আছে তাতে। অর্ণকে নিকটে উপস্থিতি অনুভব করতেই আর চোখে তাকায় বিন্দু। অর্ণ এক পা এগিয়ে এলো। কোনো অনুমতি বাক্যে শব্দ ছাড়াই তিনি নরম হাতে বিন্দুর মুখটা হাতের আজলায় তুলে মেয়েটির কপালে ঠোঁট ছুঁয়ে দিল। চুমুটা খুব জোরে ছিল না, কিন্তু প্রগাঢ় ছিল। বিস্ময় বিন্দুর চোখ বড় বড় হয়ে উঠল। মুহূর্তটা যেন স্বপ্নের মতো লাগল তার কাছে। সে কেবল ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকল অর্ণর দিকে, কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। ঘরটা মুহূর্তেই নিঃশব্দে ঢেকে গেল। কিন্তু এবার নিঃশব্দটাও যেন কথা বলে, তাদের জনের মাঝের নিষিদ্ধ অথচ নিবিড় এক বন্ধনের ভাষায়। অর্ণ বিন্দুর কপাল থেকে ঠোঁট সরিয়ে শান্ত গলায় শুধায়, গোসল শেষে সালাত আদায় করো, আমি মসজিদে যাচ্ছি। বিন্দু নিঃশ্বাস আটকে বসে থাকে। ঠোঁট কাঁপে, কিন্তু কিছু বলতে পারে না। অর্ণ আর তাকায় না। পেছনে ঘুরে শান্ত অথচ দৃঢ় পায়ে বেরিয়ে যায় রুম থেকে। পেছনে রয়ে যায় বিছানায় বসা এক অন্যমনস্ক মেয়ে, যার কপালে আজ শব্দহীন স্বীকারোক্তি পড়ে গেছে।